এই সরকারের ২৬-এর পরে আর আসাই উচিত না যে সরকারি কর্মচারীরা চাইলে তারা যে কোনো সরকারকে অনায়াসে হেলিয়ে দিতে পারে। সেই কথা মাথায় রেখে মাননীয়া যেন এখনো আমাদের কাছে নত হন। মানুষের এ লড়াই চলছে চলবে, কর্মচারীর এ লড়াই চলছে চলবে। তো সর্বোচ্চ কোর্ট আদালত কিন্তু আমাদের সেই আশা পূরণ করেছে, আমরা রায় পেয়ে গেছি। বর্তমান ডিও কিন্তু ওনাকে দিতে হবে আর কি। এবার উনি বাজেটে কি ঘোষণা করবে না করবে সেটা তো ওনার ব্যাপার, দেখার পরে আমরা বলবো। এই শাসনকালে, এই 14 বছরের শাসনকালে সরকারি কর্মচারীরা যে পরিমাণ বঞ্চিত হয়েছে, এরকম বঞ্চনা বোধহয় অতীতের ইতিহাসকে উনি একেবারে টপকে গেছেন। কারণ সেখানে তো কোনো গণতন্ত্র নেই। বাজেটে ঘোষণা উনি যেটা বলবেন উনি চিরকুটে দিয়ে দেয়। এই মুহূর্তে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে আমরা দেখেছি যে প্রায় 1000 দিনের বেশি সময় ধরে সরকারি কর্মচারীরা নিজেদের অবস্থান চালিয়েছে, বিক্ষোভ চালিয়েছে। আসুন, অসুবিধা নেই। এবং সেখানে দাঁড়িয়ে আজকে কোর্ট যে নির্দেশ দিয়েছে যে 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের। আমরা যদি দেখি তাহলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কিন্তু ডিএর ফারাক 40%। তবে আজকে এই যে জয়, এই যে রায়ের পর এই যে জয় হলো সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, তারা কি বলছে, তারা কতটা উচ্ছ্বসিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কাজ করে তাদের কি অভিযোগ, তাদের কি অভাব রয়েছে, আমরা জেনে নেবো তাদের থেকে। দিদি, আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একাধিকবার আক্রমণ করেছিলেন এই আন্দোলন নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত জয় আপনাদেরই হলো, আইনের পথে জয় হলো। সত্যের জয় বরাবরই হয়, মিথ্যা কখনো জিততে পারে না। শাসক দলের হয়তো ক্ষমতা বেশি, তাদের অর্থবল আছে, তাদের লোকবল আছে, কিন্তু তার মানে এই নয় যে সত্য চিরকাল হারবে। অবশ্য এই জয়টা আনতে গেলে 3 বছরের লাগাতার লড়াই, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য এবং যারা এটাকে মানে সমস্ত সরকারি কর্মচারী মহল, সেখানে কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু এতে সামিল হয়েছে। এবং তাদের যে বল, যে সরকারি কর্মচারীরা চাইলে যে কোনো কিছু করে দেখাতে পারে, বিগত ইতিহাসও কিন্তু এর সাক্ষী যে সরকারি কর্মচারীরা চাইলে তারা যে কোনো সরকারকে অনায়াসে হেলিয়ে দিতে পারে। সেই কথা মাথায় রেখে মাননীয়া যেন এখনও আমাদের কাছে নত হন। এবং সামনে বিধানসভা ভোট, আপনি যে সরকার হিলিয়ে দেওয়ার কথা বলছিলেন দিদি, তাহলে এই যে বকেয়া টাকা যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও না পাওয়া যায়, তাহলে কি আপনারা বড় আন্দোলনে? আমরা অবশ্যই, আমাদের ভাস্কর ঘোষ, মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় বলেছেন যে আমরা নবান্নে লাগাতার অবস্থান করব। আমরাই প্রথম নবান্ন অভিযান করে দেখিয়েছিলাম যে 144 ধারা অগ্রাহ্য করে কিভাবে সরকারি কর্মচারীরা নবান্নকে আক্রমণ করতে পারে, এবং সেক্ষেত্রে মাননীয় কিন্তু কিছু করতে পারেননি। এখনও যদি উনি নমনীয় না হন তাহলে আমরা কিন্তু নবান্নর সামনে অবস্থান করে দেখাবো এবং সেটা সফলভাবে উনি বাধ্য হবেন আমাদের কাছে মাথা নত করতে। এটা আমরা সদর্পে বলে রাখলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক আবেগের কথা শোনা যায়, কিন্তু আপনারা সেই সরকারের অংশ হয়েও এতদিন ধরে বঞ্চিত হয়ে এসেছেন। ফলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলবেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা কেমন দেখলেন? যিনি একটা সময় ক্ষমতায় এসেছিলেন সরকারি কর্মচারীদের যে সেন্টিমেন্ট, সেটা নিয়ে রাজনীতি করে, এটা নতুন করে বলবার কিছু নেই। উনি বলেছিলেন যে যারা 34 বছরের শাসনে রয়েছে তারা সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন। তা আমি বলবো এই শাসনকালে, এই 14 বছরের শাসনকালে সরকারি কর্মচারীরা যে পরিমাণ বঞ্চিত হয়েছে, এরকম বঞ্চনা বোধহয় অতীতের ইতিহাসকে উনি একেবারে টপকে গেছেন। এবং যেভাবে সরকারি কর্মচারীদের উপর অনৈতিক আক্রমণ, আমাদের যে প্রতিহিংসামূলক বদলি এবং আমাদের বিভিন্ন কর্মচারীদের যে কেস দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে বদলি করা, তাদের বিভিন্ন অনৈতিক কেসে তাদেরকে আটকে দেওয়া, এগুলো আমরা তার প্রতিহিংসার প্রমাণ কিন্তু আমরা এই সরকারি কর্মচারীরা। কেন আমরা প্রথম, কিন্তু উনি যে ডিএ চুরি করেছেন, আমাদের সরকারি কর্মচারীদের অধিকার চুরি করেছেন, যারা দীর্ঘদিন ধরে যারা অনিয়মিত কর্মচারী তাদের অত্যন্ত সামান্য বেতনে উনি খাটিয়ে নেন, কিন্তু তাদের পরিবারগুলো কি করে চলবে তিনি একবারও কিন্তু সে কথা চিন্তাভাবনা করেন না। তো এরকম কোনো অনৈতিক সরকার সে কিভাবে চলতে পারে? আমার তো মনে হয় এই সরকারের 26-এর পরে আর আসাই উচিত না। কেন? তাহলে সরকারি কর্মচারীরা পুনরায়, উনি যে ধরনের কথা মিথ্যাচার করেন, সেই মিথ্যাচারের পুনরাবৃত্তি আবারও হবে। এটা আমার অন্তত বদ্ধ ধারণা যে মিথ্যাচার উনি পুনরাবৃত্তি করবেন। আর যদি উনি স্বচ্ছন্দে দিয়ে দেন তাহলে খুব ভালো কথা। হ্যাঁ, আমরা বিপরীতটাও দেখতে চাই।
কিন্তু কি করে বিশ্বাস করব বলুন? যে মিথ্যাচার তিনি এতকাল ধরে করেছেন, সেটাকে সত্যে বদল করতে গেলে ওনাকে কিছু করে দেখাতে হবে। এখন দেখা যাক উনি কি করেন আমাদের জন্য, তার দিকে তাকিয়ে আমরা সবাই থাকবো। দাদা, আজকে কার্যত আপনাদের এত বড় জয়, এবং আর একটু পরে রাজ্য সরকারের বাজেট পেশ রয়েছে, তো সেই দিকে আপনারা তাকিয়ে আছেন? কারণ অলরেডি একটা জায়গা আপনারা জিতে গেছেন। শুনুন, একজন কর্মচারী হিসেবে তো বা নাগরিক হিসেবে বাজেটের দিকে, রাজ্যের দিকে তাকাবোই, কিন্তু পিওরলি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আমাদের কিন্তু যেদিকে তাকাবার কথা ছিল আমরা সেদিকে তাকিয়েছিলাম, এবং সর্বোচ্চ কোর্ট আদালত কিন্তু আমাদের সেই আশা পূরণ করেছে, আমরা রায় পেয়ে গেছি। অতএব যেই রায় দিয়েছে যে আইনি অধিকার, অটোমেটিক একটা কন্টিনিউ প্রসেস বর্তমান ডিও কিন্তু ওনাকে দিতে হবে আর কি। এবার উনি বাজেটে কি ঘোষণা করবে না করবে সেটা তো ওনার ব্যাপার, দেখার পরে আমরা বলবো, কারণ সেখানে তো কোনো গণতন্ত্র নেই। বাজেটে ঘোষণা উনি যেটা বলবেন উনি চিরকুটে দিয়ে দেয়, আবার দেখা যেতে পারে ডিএর প্রভিশন উনি এই বাজেটে রেখেছিলেন, আবার চিরকুটে বলতে পারেন ডিএটা কেড়ে নিতে পারে, যে এরিয়ার দিতে হবে অনেক টাকা খরচা, আবার চিরকুটে উনি ডিএ কেড়েও নিতে পারেন। তাই এটা তো চিরকুটের সরকার, তাই চিরকুটে কি করবে সেটা উনি একমাত্র জানে কয়েক সেকেন্ড আগে। মানে এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আপনারা ভরসা রাখতে পারছেন না? না, আমরা সুপ্রিম কোর্টের ওপর ভরসা আছে, সুপ্রিম কোর্ট যেই রায় দিয়েছে সেই অনুযায়ী আমরা ডিএ পাবো, এটা আমরা নিশ্চিত। সেটা উনি মন থেকে দেবেন না এ করে দেবেন সেটা ওনার বিষয়, আমরা পাবো এটা আমরা নিশ্চিতভাবেই জানি আর কি। এবং সেটা 40% একটা গ্যাপ রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যে। বর্তমান যে পে কমিশন তাতে আমরা 18% পাচ্ছি, কেন্দ্রীয় সরকার 58 পাচ্ছে, 40%, শুধু 40% গ্যাপ না, কেন্দ্রীয় সরকার অলরেডি পে কমিশন বসিয়ে দিয়েছে। 2016 জানুয়ারি থেকে নতুন পে কমিশন শুরু হয়েছিল, 2025 ডিসেম্বরে সেই পে কমিশন শেষ হয়ে গেছে, ওই জন্যই কেন্দ্রীয় সরকার বসিয়ে দিয়েছে। আর 2-3 আমাদের এখনো সেই পে কমিশনই বসেনি। আমাদের লড়াই এরপরে থাকবে যে পে কমিশন, নতুন পে কমিশন গঠন এবং বর্তমানে যে ডিএ হার সেই ডিএ দিতে হবে, এই লড়াই আমাদের। আমরা সুপ্রিম কোর্টে আরেকটু জোর পেলাম, যেটা আমাদের আইনি অধিকার। অতএব বর্তমান ডিএ যেটা অভিরূপ সরকার, বিশাল অর্থনীতিবিদ, উনি ডিএর প্রভিশনই রাখিনি, ওনাকে দেখিয়ে দেব যে আপনি কত বড় অর্থনীতিবিদ আর সুপ্রিম কোর্ট কত বড় কোর্ট, সেটা আপনাকে দেখিয়ে দেবো যে আমরা ডিএটা নিয়ে ছাড়বো আর কি। এবং ক্রমাগত আপনাদের রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, প্রায় 1000 দিন হয়ে গেল আপনারা এখানে ধৈর্য ধরে বসে রয়েছেন, এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ইন পার্সন সেখানে মহিলাদের হয়ে কথা বলছে, কিন্তু আপনাদের দিকে এখনো পর্যন্ত তাকাচ্ছেন। শুধু এইটার মানে আমরা যেখানে 1100 দিন বসে আছি শুধু নয়, আমাদের অন্যতম নেতৃত্ব শিবাস তিওয়ারিকে দার্জিলিংয়ে ট্রান্সফার করেছে, সে সচিবালয় তাকে করা যায় না এই ডি আন্দোলন করার জন্য। শুভঙ্কর ব্যানার্জি বলে একজন তাকে সাসপেন্ড করেছে। ভাস্কর ঘোষকে তাকে কেস দিয়েছে যে একজন মহিলাকে, প্রেগনেন্ট মহিলাকে উনি মেরে নাকি মিসক্যারেজ করে দিয়েছে, সেই কেস দিয়েছে, বিভিন্ন কেস দিয়েছে ভাস্কর ঘোষে। আমি সুবিশায় আমাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করেছে, যেটা কোনোভাবে কথা, আমার 6 মাসের বেতন আটকে রেখেছে, সাসপেন্ড থাকাকালীনও কর্মচারী হাফ বেতন পায়, আমার 6 মাসের বেতন আটকে রেখেছে। কোর্টের অর্ডারে আমি 3 মাস বেতন পাচ্ছি, এখনও আমি 3 মাস বেতন পাইনি আর কি। তাই এই যে সুদীপ চন্দ্রকে নর্থ বেঙ্গলে 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করেছিল আমাদের অন্যতম নেতৃত্ব, তার ক্ষেত্রেও আমরা আটকেছি। আমাদের আজমা খাতুন বলে একজন, তাকে ট্রান্সফার করেছিল, সেটা মানে ধারাবাহিকভাবে কিন্তু এই লড়াই মানে সরকার আমাদের পেয়েছে, কিন্তু আমাদের দমাতে পারেনি, কোনোভাবে দমাতে পারিনি।